বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে আমাদের স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ক্ষেত্রে কনস্ট্যান্টলি যে স্টকগুলো আছে খুব ইমপ্রুভমেন্ট করে গেছে এবং ইমপ্রুভমেন্ট করার জন্য সবই হাই ভ্যালুয়েশনে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি। ফলে এরকম কি কোনো স্টকটা খুঁজে বের করা যেগুলো আন্ডার ভ্যালুড রয়েছে এখনও আর তার বিশাল পোটেনশিয়াল গ্রোথ রয়েছে এরকম একটা খুঁজে বের করাটা সেটা একটি চ্যালেঞ্জিং ব্যাপার আমার পক্ষে ছিল এবং সেটা অবশেষে সেটা সম্ভব করা গেছে, সলভ করা গেছে প্রবলেমটা এবং খুঁজে নিয়ে এসেছি বন্ধু একটা দুর্দান্ত ইন্টারেস্টিং যে ভিডিওটা, এই ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওর মধ্যে তোমরা দেখবে একটা অটো অ্যান্সিলারির উপর প্রজেক্ট, একটা অটো অ্যান্সিলারির উপরে এমন একটা স্টক এবং এমন একটা বিজনেস যে বিজনেসটা ভবিষ্যতে তোমাকে কিন্তু বিশাল রিটার্ন দিতে পারে, বড় গ্রোথ দিতে পারে এবং এখন কোম্পানিটা খুবই ছোট রয়েছে বা রিসেন্টলি ওটা ইন্ট্রোডিউসড হয়েছে এবং আমরা জানি যে ঘটনা সেটা হচ্ছে অটো সেক্টর বিগত 5 বছর ধরে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে স্লোডাউনের মধ্যে চলছিল কিন্তু প্রেজেন্টলি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে চলেছে। ইভি সেক্টর যেরকমভাবে দুর্দান্তভাবে এগোচ্ছে তেরমভাবে এরোস্পেস এবং ডিফেন্সও এগোচ্ছে। তো এই মুহূর্তে যে স্টকটাকে আমি আলোচনা করবো সেই স্টকটা বলার আগে আমি সৌম্য বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি এখানে কেউ আমার নতুন ভিউয়ার থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ সঙ্গে সঙ্গে যেমন ইনফরমেশনগুলো সমস্ত দারুণ মাল্টিপ্যাকার স্টকগুলো সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবে এবং যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়ে গেছে তাদের একটা লাইক এবং শেয়ার খুব মোটিভেট করে আমাকে, যেরকমভাবে অতীতে তোমরা লাইক করেছো সেরকমভাবে লাইক করে যাবে এবং যদি ভালো লেগে থাকে তবেই আসা যাক বন্ধু। এবারে আমি যখনই একটা স্টককে নিয়ে আলোচনা করি ফার্স্টে একটা স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারের মধ্যে বলবো ফান্ডামেন্টাল সঙ্গে আমরা দেখবো বিজনেস যদি ভালো না হয় সেক্ষেত্রে এগোনোই যেতে পারে না। সুতরাং আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করবো তার প্রথম প্রধান বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিজনেস। এই বিজনেসটা যেটা রয়েছে বিজনেসটা হচ্ছে অটো অ্যান্সিলারি প্রোডাক্ট রয়েছে এবং এটা কমপ্লেক্স এবং ক্রিটিক্যাল যে সমস্ত প্রিসিশন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলোকে এটা তৈরি করে থাকে এবং এই কম্পোনেন্টগুলো কাজে লাগে কোথায়? অটো অ্যান্সিলারিতে ম্যাক্সিমাম কাজে লাগে, সঙ্গে সঙ্গে এটাতেও লাগে, সেটা হচ্ছে অ্যারোস্পেসের ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে কাজে লাগে এবং যেটাকে বলছি নন অটো সেক্টর সেখানেও কিন্তু এরা কিছুটা পরিমাণে ঢুকেছে। ইভি সেক্টর ইলেকট্রনিক ভেহিকলস সেখানে ঢুকেছে এবং প্রেজেন্টলি যদি আমি দেখে নিই এর অটো অ্যান্সিলারি প্রোডাক্টের ক্ষেত্রে এরা কী করে কানেক্টিং রড তৈরি করছে বা রকার যে আর্মসগুলো তৈরি করে, তারপর হচ্ছে ক্র্যাঙ্কসটা যে শ্যাফটগুলো তৈরি করে। এছাড়া নন অটো সেক্টর সেখানে অ্যারোস্পেস যেটা বলেছিলাম আমি, অফরোড যে সমস্ত আদার যে প্রোডাক্ট প্লাস এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রেও এদের কিছু অবদান রয়েছে। এগ্রিকালচার ডাইরেক্ট নয়, সেখানে ইঞ্জিনিয়ারিং যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় যেরকম ট্র্যাক্টরের ক্ষেত্রে বা সেখানে বিভিন্ন রকম এগ্রিকালচার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা যেগুলো সমস্ত মেশিনারিগুলো দরকার, হাই প্রিসিশন কিছু মেশিনারি রিসেন্টলি ইনভলভ হয়েছে সেইগুলোর সঙ্গে এটা কিন্তু যুক্ত রয়েছে। এবার আমরা দেখে নেব ফান্ডামেন্টাল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভালো রয়েছে এই সিচুয়েশনে, অ্যাপ্রক্সিমেট রয়েছে এখানে 14.7 এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 13.5। এটা কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে স্টকটা, সুতরাং এখনই এই জায়গাতে 40-50% দেখা যাবে না। পি রয়েছে প্রেজেন্টলি যদি ভ্যালুয়েশন দেখি সেখানে দেখো পি রয়েছে প্রেজেন্ট প্রাইস টু আর্নিং 31.8 এবং যদি আমি দেখে নিই ইন্ডাস্ট্রি পি সেখানে 31.4 মানে অ্যাট পার রয়েছে এবং সেলস গ্রোথ দেখছি আস্তে আস্তে সেলস গ্রোথের পরিমাণ বাড়ছে। তো এবার আমরা দেখে নেবো ফিউচারে কী হতে পারে। ফিউচারের ক্ষেত্রে যদি দেখে নিই বন্ধু সেখানে দেখছি এর ইন্ডিয়াতে প্রেজেন্টলি 71%-এর বেশি এরা কিন্তু রেভিনিউ পাচ্ছে এবং ইউরোপ থেকে আসছে 17%, ইউএসএ থেকে 9% এবং আদার থেকে 3%। বেসিক্যালি ইন্ডিয়ার we have at the beginning of the year said that this year our growth would come from both international business as well as the domestic business, and we have also are expected to do a reasonably good year for the full year, so we are expected to do better than 20% growth for the year compared to the previous year. So I expect that the coming quarters would also be equally strong. If you had, the last year, the second quarter and the third quarter, our export or the international business had suffered. So we have a low base on that. So overall in this year, we expect our exports to grow by 50%. So this would also give a boost to the growth. মধ্যে এই যে সমস্ত জায়গায় এরা রয়ে গেছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে কর্ণাটকে আছে, হরিয়ানায় আছে, গুজরাটে আছে এবং সুইডেনে আছে। এবার যে ঘটনাটা সেটা হচ্ছে সুইডেনে এরা কী কাজ করেছে, সুইডেনে এরা যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে যে একটা কোম্পানি সুইডেন যেটাকে বলছি আমি স্যানসেরা সুইডেন, তাদের 100% স্টেক এরা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে তারা সেখানে প্রোডাকশন তৈরি করছে। কী প্রোডাকশন করছে? এক নম্বর হচ্ছে হাইব্রিড টাইপের যে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, তার সঙ্গে হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো তৈরি করছে এবং এর প্রোডাকশন কাজ স্টার্ট হয়ে গেছে। আমরা দেখি যেটা 2022-এর
Q4 থেকে। এবারে যেটা ফিউচারের মধ্যে যেটাকে আমি পড়বো, ফিউচারের মধ্যে রয়ে গেছে এরা যেরকম দেখতে পাচ্ছে অটো অ্যান্সিলিয়ারি, ঠিক সেরকমভাবে কিন্তু এরা কাজ করছে। বোয়িংয়ের ক্ষেত্রে, বোয়িং যে কোম্পানি সেখানে করেছে, এবং জেসিবির ক্ষেত্রে করছে, পোলারিসের ক্ষেত্রে কাজ করছে। এরা যে টপ লাইন অফ অ্যারাউন্ড 3,000 crore, 2,800 to 3,000 crore given the run rate, and closer to 200 crore on the net profit front for the full year ending. No, we see our base last year was around 2,350 crores, so we are expected to grow by about 20% on the top line, while the export would start continuing better. So our export from international business from 28% would go up to about 32.5%. This would definitely be EBITDA accretive. So we are looking at a very strong year in terms of even margin growth as well. যে ক্লায়েন্ট দেখে আমরা ভবিষ্যৎ বুঝতে পারি যে কোম্পানিটা কতখানি গ্রোথ করতে পারে। তো ক্লায়েন্টের মধ্যে যে সমস্ত ম্যাক্সিমাম যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদের মধ্যে বলা যেতে পারে, ক্লায়েন্টের মধ্যে এক নম্বর হচ্ছে বাজাজ রয়েছে, সেকেন্ড ওয়ানে হিরো রয়েছে, কেটিএম আছে, তারপরে রয়েছে হার্লে ডেভিডসন রয়েছে, তারপর হচ্ছে রয়্যাল এনফিল্ড রয়েছে। এই সমস্তগুলো সমস্ত হচ্ছে টু হুইলারে রয়েছে। এবারে প্যাসেঞ্জার ভেহিকেলের মধ্যে যদি দেখি তাহলে হন্ডাকে দেখছি আমরা, সঙ্গে এফসিআই দেখছি, ভারত সুজুকি দেখছি, ভক্সওয়াগনকে দেখছি, এইসব কোম্পানিগুলো কিন্তু রয়েছে। ফলে দুদিক থেকে এরা কিন্তু কাজ করে যাচ্ছে এবং ভালো রেভিনিউ আসার সম্ভাবনা রয়েছে। এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ম্যানেজমেন্টের থেকে যেটা বক্তব্য সেটা হচ্ছে আগামী দিনে এদের একটা পজিটিভ মুভমেন্ট আসতে চলেছে। বেশ কটা প্ল্যান্ট খুলতে চলেছে, বিদেশে আরও 2টো প্ল্যান্টের ব্যাপার কথা চলছে। সুইডেনে এদের যে যে প্ল্যান্ট রয়েছে সেখানে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে গেছে। আমরা also, how do you see that growing in terms of momentum? What is the demand trends that you're picking up from Europe currently? You mean our Europe subsidiary? Yes. No, our Europe subsidiary has, see, last time also we had indicated there is a shift in customer business distribution between the vendors. So they are de-risking their business. So this took effect on our sales last year. But this year we have said that the business would be back to normal. And this is being demonstrated in the first quarter, where they have had a good growth as well as the EBITDA numbers are better. So on a full year basis, we will be back to FY22 levels from our Swedish subsidiary, and also on the EBITDA levels, we should be over 10% on from there. So there is a significant improvement that is coming compared to the last year. জেনেছি এবারে এদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা বড় করার চেষ্টা চলছে এবং এটা একটা ভবিষ্যতের দিকে বড় কোম্পানি হতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে। তো আসা যাক এবারে যেটা সিধা এইবারে ফান্ডামেন্টাল আমরা দেখে নেবো, ফান্ডামেন্টালে গিয়ে ব্যাপারটাকে কনক্লুড। বন্ধুরা এখানে যখন দেখছি কোম্পানিটার নাম হচ্ছে স্যানসেরা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। স্যানসেরা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটা কিন্তু রিসেন্ট, খুব বেশি দিনের কোম্পানি না, কিন্তু কোম্পানির রিটার্ন এখনও পর্যন্ত খুব বেশি দেয়নি। সেই রিটার্নের পরিমাণ লাস্ট 6 মান্থে আমি যদি দেখব 33% দিয়েছে। কিন্তু যদি লং রানে দেখে নিই, লং রান বলতে স্টার্ট হয়েছে 2021 থেকে কোম্পানিটা এসছে, অলমোস্ট ফ্ল্যাটে চলছে, 16-17% রিটার্ন দিয়েছে, খুব বেশি রিটার্ন দেয়নি। 5 বছর না, এটা লাস্ট 1 ইয়ারে যদি দেখে নিই দেখবো 34% মতো মোটামুটি রিটার্ন পেয়েছি। তো এই কোম্পানি থেকে ফিউচার গ্রোথ প্রচুর ভালো রয়েছে এবং এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে পারে। তো এই কোম্পানি যদি আমি দেখে নিই সেক্ষেত্রে দেখবো যে একটু ফান্ডামেন্টালটা দেখে নিতে হবে কোম্পানির। চলে আসা যাক যেটা বলছিলাম, কোম্পানিটা হাই প্রেসিশনের ম্যানুফ্যাকচারিং করছে। ইঞ্জিনিয়ারিং লিমিটেড যেসব কোম্পানি ইঞ্জিনিয়ারিং লেড ম্যানুফ্যাকচারিং, যেসব কমপ্লেক্স ক্রিটিক্যাল প্রেসিশন ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্টগুলো তৈরি করে থাকে। এবং কোম্পানির ক্ষেত্রে যদি দেখে নিই এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন 5,049, মানে একেবারে স্মল ক্যাপ বলা যেতে পারে, স্মল ক্যাপ, খুবই ছোটো কোম্পানি। এবং যদি এর আমি কারেন্ট মার্কেট প্রাইস দেখে নিই, কারেন্ট মার্কেট 954 আমি দেখতে পাচ্ছি। এবং এই কোম্পানিটা কিন্তু এদিক থেকে অটোমোটিভ সিস্টেম যেরকম কাজ করছে, অটোমোটিভ সেক্টরে কাজ করছে, নন অটোমোটিভ সেক্টরেও কাজ করছে। যেটা বলছিলাম, এরা কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং সাপ্লায়ার কাজও করে, এরোস্পেসের উপর কাজ করছে, ডিফেন্সের কাজ করে, শুরু করেছে ইলেকট্রনিক ভেহিকেল কম্পোনেন্ট তৈরি করছে। এবং সঙ্গে এই কোম্পানিটা কিন্তু বড় বড় ক্লায়েন্টকে বেসও রয়েছে, আমরা দেখে নেব এরপরে। এখানে যে ব্যাপার রয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা বললাম, কারেন্ট মার্কেট প্রাইস প্রেজেন্টলি যদি রিটার্ন আমি যদি পিটা দেখে নিই 31.8, যেটা আমি বলছিলাম, সেটা তুলনামূলকভাবে এর পির সঙ্গে ইন্ডাস্ট্রির পি যদি আমি কম্পেয়ার করি 31.4, মোটামুটি ভ্যালুয়েশন দিক থেকে ঠিক আছে। সেলস গ্রোথটা কমে থাকার জন্য পিইজি কিন্তু এক্ষেত্রে একটু বেশি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 14.7, রিটার্ন অন ইকুইটি 13.5% বন্ধু। সুতরাং তোমার ক্ষেত্রে এই কোম্পানির কিন্তু এখনই খুব বড় রিটার্ন দেয়নি, সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি খুব বেশি নয়। প্রোমোটার হোল্ডিং
5.2%। আস্তে আস্তে আরও এফআই এবং ডিআইরা এন্ট্রি করছে। ঋণের পরিমাণ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 0.55, 1-এর কম থাকা মানে যথেষ্ট ভালো। এবার আমি দেখে নেবো সেটা হচ্ছে নেক্সট পয়েন্ট, সেলস গ্রোথ কোম্পানি যেহেতু বলছি সেলস গ্রোথ কিছুটা কমেছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ডাউন রয়েছে। সেজন্য পিইজি দেখি, পিইজি রয়েছে 4%। নেক্সট আমি চলে আসছি প্লেজিং, কোনো প্লেজিংই রাখেনি এবং রিটার্ন অন অ্যাসেটের পরিমাণ 7%। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি ইন্ট্রিনসিক ভ্যালু তুলনামূলকভাবে কিছুটা হাই রয়েছে, 900-র কাছাকাছি যেখানে রয়েছে কারেন্ট মার্কেট প্রাইস সেখানে 555 রয়েছে এক্ষেত্রে, সুতরাং আমরা বলতে পারি কিছুটা হাই রয়েছে এই মুহূর্তে। কিন্তু কোম্পানি যেখানে বড় ভবিষ্যতে বিরাট রিটার্ন দিতে চলেছে সেক্ষেত্রে এই ভ্যালুয়েশনটা কিন্তু তুলনামূলকভাবে কম। নেক্সট introduction and also from outsourcing activities that is happening on the current programs which they have, so which is more or less like shielded from the current macroeconomic conditions. So for us, while we are working on newer programs as well as replacing their incumbent suppliers, be it from Europe or from China, so for our growth, primarily this would not be fully dependent on the macro conditions. So we are quite confident on delivering the export or international business numbers, which is looking reasonably robust now. আমি চলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, যেটা আমি বলতে দেখছি সেলসের পরিমাণ কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে গেছে এবং আমরা দেখেছি এটা 2019 সালে 1374 থেকে কিছুটা 1262 পরে 1351, 1700, 2090 কনস্ট্যান্ট বেড়েছে। এবং আমরা যদি এর একটা ইম্প্যাক্ট দেখবো আমরা অপারেটিং প্রফিট মার্জিনে, সেখানেও দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্রফিট মার্জিনটা বাড়ছে। এবার আমি যদি দেখি নিই নেট প্রফিট কিন্তু 112 থেকে 82 কমেছিল, তারপরে কিন্তু কনস্ট্যান্টলি আবার ইমপ্রুভমেন্ট করতে গেছে। বন্ধু, এটা হলো স্মল ক্যাপ কোম্পানি, সুতরাং আমরা আশা করতেই পারি না যে কোম্পানিগুলো একসঙ্গে বিরাট কিছু পরের বারে জাম্প করে যাবে, কন্টিনিউয়েশন থাকবে, কিন্তু এগুলো থেকেই রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেক গুণ থাকে, যেগুলো কিন্তু বড় কোম্পানি দিতে পারে না। নেক্সট আমি যদি আসি এখানে দেখব একবারে ক্যাশ ফ্লোতে চলে আসছি। ক্যাশ ফ্লোর সিস্টেমে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে দেখছি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, পজিটিভ 8 কোটি মোটামুটি পজিটিভ রয়েছে। আমরা দেখে নিলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে নেগেটিভনেস কিছুটা রয়েছে এবং তার কারণ হচ্ছে কিছু ফিক্সড অ্যাসেট এরা কিনেছে, নাহলে আরও বেশি পজিটিভ আসতো। ফিক্সড অ্যাসেট নিয়ে আসার কারণ হচ্ছে এরা যেসব প্রজেক্টগুলো রিসেন্টলি ঢুকেছে সেই সব প্রজেক্টের উপর কাজ করছে। এছাড়া আমরা যেটা বলছিলাম হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট তৈরি করছে এরা, এবং যে সুইডেনের যে কোম্পানি সেন্সোরা সুইডেন বলে, সেই কোম্পানির 100% স্টেক এরা নিয়ে এরা কাজ করছে। এবারে যদি আমি চলে আসি নেক্সট পার্ট, সেটা হচ্ছে আমরা চলে আসছি শেয়ার হোল্ডার প্যাটার্নে চলে আসছি। শেয়ার হোল্ডার প্যাটার্নে প্রোমোটার 36.56 যেটা ছিল সেটা কম বেশি সেমই রয়ে গেছে, অলমোস্ট 35.22। এবারে দেখছি এফআইআই কিছুটা সেল করে দিয়েছে এই রিসেন্ট কোয়ার্টারে, কিন্তু ডিআইআই প্রচুর পরিমাণে কিনে নিয়েছে, এটা একটা কিন্তু পজিটিভ। যেরকম দেখছি আমরা 38% থেকে 30%, 8% কমিয়ে দিয়েছে, 17% থেকে 24% বাড়িয়ে দিয়েছে ডিআইআই কিন্তু এই কোম্পানির সিচুয়েশন বুঝতে পারছে, ওদিক থেকে রিটেল ইনভেস্টর যারা আছে তারাও কিন্তু কিছুটা কিনছে। তো এই হচ্ছে সিচুয়েশন প্রেজেন্টলি বন্ধু। আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে কোম্পানিটা কিন্তু রিস্কি, ঠিক প্রচুর রিস্ক রয়েছে কোম্পানিটার ক্ষেত্রে, এটা বারবার যেটা বলছি, কিন্তু এই ধরনের কোম্পানি মাল্টিব্যাগার এবং ভবিষ্যতে তোমাকে কিন্তু ভালো রিটার্ন দেওয়ার কথা ভাবা যেতে পারে। তো বন্ধুরা, যে দুর্দান্ত ইন্টারেস্টিং মাল্টিব্যাগার স্টকটা আলোচনা করলাম, যেটা ফিউচার মাল্টিব্যাগার, এক্ষুনি তার কাছ থেকে হয়তো আমরা কিছু পাচ্ছি না, কিন্তু ফিউচারে কিন্তু একটা এক্সপেকটেশন রয়েছে বড় কিছু করার, এবং এর বিজনেস মডেল থেকে এর টোটালটা যা আমরা এতক্ষণ বোঝালাম তোমাকে, সেটা থেকে তুমি অটোমেটিক বুঝতে পেরে যাবে ইন ফিউচারে কিন্তু এর একটা ভালো দিক আসতে পারে। এবং যেহেতু এরা টোটালি এটা ডিস্ট্রিবিউট করে রয়েছে, ক্লায়েন্টরা বিভিন্ন জায়গায় রয়েছে, ফলে এদের ক্ষেত্রে কিন্তু রেভিনিউ আসাটা খুব প্রবলেম হবে।